আজ আমরা আলোচনা করব ডেপ্ট ইকুইটি রেশিও বা ডেপ্ট টু ইকুইটি রেশিও নিয়ে। এই যে ডেপ্ট ইকুইটি রেশিও বা ডেপ্ট টু ইকুইটি রেশিও দুটো কিন্তু একই, ঠিক আছে? অনেকে এটাকে ডেপ্ট ইকুইটি রেশিও বলে বা অনেকে ডেপ্ট টু ইকুইটি রেশিও বলে, দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে? এই ডেপ্ট টু ইকুইটি রেশিও বাংলা টার্ম হচ্ছে দেনা মালিকানা অনুপাত। এইবার আমরা দেখব দেনা মালিকানা অনুপাতটা কাকে বলে। দেখো কি লেখা আছে, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দেনা ও শেয়ার গ্রহীতাদের তহবিল সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই কি বলা হয়? দেনা মালিকানা অনুপাত। তাকে কি বলা হচ্ছে? দেনা মালিকানা অনুপাত। তাহলে দেনা মালিকানা অনুপাতটা কাকে বলে? যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দেনা ও শেয়ার গ্রহীতাদের তহবিলের সম্পর্কটা প্রকাশ করা হয় তাকেই বলা হয় কি? দেনা মালিকানা অনুপাত, ঠিক আছে? এইবার আমরা দেখব এই যে ডেপ্ট টু ইকুইটি রেশিও বা ডেপ্ট ইকুইটি রেশিও এর ফর্মুলা কি আছে। ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে ডেপ্ট বাই ইকুইটি। ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কি? ডেপ্ট বাই ইকুইটি। এইবার এই ডেপ্টটা বলতে কি বোঝানো হচ্ছে? ডেপ্ট মানে হচ্ছে লং টার্ম ডেপ্টস, ইকুইটি বলতে কি বোঝানো হচ্ছে? শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে কি বললাম? ডেপ্ট টু ইকুইটি বা ডেপ্ট টু ইকুইটি রেশিও বা ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে ডেপ্ট বাই ইকুইটি, ঠিক আছে? এই ডেপ্টটা বলতে কি বোঝানো হচ্ছে? ডেপ্ট মানে হচ্ছে লং টার্ম ডেপ্টস, আর ইকুইটি বলতে কি বোঝানো হচ্ছে? শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, তার মানে আমরা বুঝলাম ডেপ্ট কি বলতে কি বোঝানো হচ্ছে এবং ইকুইটি বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? এইবার এই যে একটা জিনিস মনে রাখবে, ডেপ্ট ইকুইটি রেশিওর এই যে আমি বললাম ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা ডেপ্ট বাই ইকুইটি, এর মানে কি বললাম? লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। মানে ডেপ্টটা বলতে কি বোঝানো হচ্ছে? লং টার্ম ডেপ্টস, আর ইকুইটি বলতে কি বোঝানো হচ্ছে? শেয়ার হোল্ডার্স ফান্ড। এক কথায় যদি এক কথায় মনে রাখবে, ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে কি বললাম? ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা বারবার বলছি মনে রেখে দেবে, লং টার্ম ডেপ্টস ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে কি বললাম? ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা লং টার্ম ডেপ্টস ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, এইবার আমরা দেখব লং টার্ম ডেপ্টস এর মধ্যে কি কি পড়ে এবং শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি পড়ে, ঠিক আছে? দেখা যাক। এই দেখো কি লেখা আছে, লং টার্ম ডেপ্টস এর অন্তর্গত বিষয়গুলি হলো। তার মানে আমরা দেখলাম কি, এই যে লং টার্ম ডেপ্টস এর অন্তর্গত বিষয়গুলি মানে এর মধ্যে কোন কোন বিষয়গুলি পড়ে, লং টার্ম ডেপ্ট এর মধ্যে কোন কোন বিষয়গুলি পড়ে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে লং টার্ম বরোয়িংস। তাহলে প্রথমে কি লেখা আছে? লং টার্ম বরোয়িংস, ঠিক আছে? এই লং টার্ম বরোয়িংস এর মধ্যে কি আছে? ডিবেঞ্চার্স, bonds, loans from bank or financial institutions, public deposit, etc. তার মানে আমরা দেখলাম লং টার্ম ডেপ্টের মধ্যে প্রথম যে আইটেমটা পড়ছে সেই আইটেমটা কি? লং টার্ম বরোয়িংস। ওকে, লং টার্ম বরোয়িংস এর মধ্যে কি কি আছে? ডিবেঞ্চার্স, বন্ডস, লোন ফ্রম ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, পাবলিক ডিপোজিটস, এটসেট্রা। তাই তো, আমরা দেখলাম এর মধ্যে কি পড়ে। 2 নম্বরে এই যে লং টার্ম ডেপ্ট আছে, এই লং টার্ম ডেপ্টের মধ্যে কি পড়ছে? আদার লং টার্ম লাইবিলিটিস। তাহলে কি দেখলাম? আদার লং টার্ম লাইবিলিটিস। তার মধ্যে কি আছে বা কি কাকে বলে? যেসব দায় উদ্বর্তে পড়তে অর্থাৎ ব্যালেন্স শিট প্রস্তুতের তারিখ থেকে 12 মাসের পরে, বারবার মনে রাখবে 12 মাসের পরে, আগে নয়, 12 মাসের পরে অথবা কার্যনির্বাহী আবর্তনকালের পরে প্রদেয় হয়। তাই তো, তার আমরা কি দেখলাম? লং টার্ম বরোইংস দেখলাম, দ্বিতীয় কি দেখলাম? আদার লং টার্ম লাইবিলিটিস, ঠিক আছে? আর লাস্ট যে আইটেমটা আছে লং টার্ম প্রভিশনস। লং টার্ম প্রভিশন বলতে কি বোঝানো হয়েছে? প্রভিশন ফর প্রভিডেন্ট ফান্ড স্কিম, প্রভিশন ফর ওয়ারেন্টি ক্লেম, এটসেট্রা, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে লং টার্ম, তার মানে আমরা কি দেখলাম? লং টার্ম ডেপ্টস এর মধ্যে এই তিনটে মেন বিষয় পড়ে, লং টার্ম বরোইংস, আদার লং টার্ম আর লং টার্ম প্রভিশনস। এবং আমরা প্রতিটা জিনিস দেখলাম লং টার্ম বরোইংস এর মধ্যে কোনগুলো পড়ে এবং আদার লং টার্ম লায়াবিলিটিস কাকে বলে দেখেছি এবং লং টার্ম প্রভিশন কাকে বলে দেখেছি। এই লং টার্ম ডেপ্টসটা কোথায় কাজে লাগবে? আমি কি বললাম? ডেপ্ট ইকুইটির ফর্মুলা কি? লং টার্ম ডেপ্টস ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে,
এইবার আমরা দেখব শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি বিষয় পড়ে। ঠিক আছে, আমরা প্রতিটা জিনিস দেখতে দেখতে যাব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করবো কিভাবে, ঠিক আছে দেখা যাক। প্রথমে কি আছে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, তাহলে শেয়ার ক্যাপিটাল শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করবো কিভাবে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ করলে যেটা পাচ্ছি সেটা কিভাবে বেরোচ্ছে, সেটা হচ্ছে কি শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, এইবার যদি এই পদ্ধতিগতভাবে না আসে, আর কোন পদ্ধতিতে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে পারি, দ্বিতীয় পদ্ধতি কি করে বার করতে পারি দেখো, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্ট, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্ট, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্টস। এই টোটাল অ্যাসেট থেকে টোটাল ডেপ্ট যদি বাদ দিই তাহলে কি আসবে, শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, আর আর কিভাবে পেতে পারি, নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ নন কারেন্ট অ্যাসেটের সঙ্গে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করি এবং তা থেকে যদি নন কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে আমরা কি পাবো, শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড বার করার জন্য তিনটে পদ্ধতি আমরা দেখলাম। এইবার চতুর্থ পদ্ধতি আমরা দেখব। চতুর্থ পদ্ধতি কি দেখবো, চতুর্থ পদ্ধতি কিভাবে বার করা যায়, নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস, এই পদ্ধতিতেও কিন্তু আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে পারি। অর্থাৎ শেয়ার হোল্ডার্স ফান্ড বার করার জন্য আমরা টোটাল কতগুলো পদ্ধতি দেখলাম, চারটে পদ্ধতি। এই চারটে পদ্ধতির মাধ্যমে কিন্তু শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করা যায়। আচ্ছা, আমরা তো এই লং টার্ম ডেটস এবং শেয়ার হোল্ডার্স ফান্ড এর মধ্যে কি কি আইটেম গুলো পড়ে বা শেয়ার হোল্ডার্স ফান্ড কি করে বার করতে হয় প্রতিটি জিনিস দেখলাম। এবার এর থেকেও বেশি ক্লিয়ার হবে যখন আমরা অঙ্কগুলো করব, যখন আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, এই অঙ্কতে যাওয়ার আগে একটা ছোট্ট পার্ট আমরা দেখে নাও থিওরি হিসাবে। দেনা মালিকানা অনুপাতের আদর্শ মান কত, 2:1। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্নপত্রে আসার জন্য সম্ভাবনা অনেক আছে। দেনা মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। এই 2:1টা বলতে বোঝায়টা কি, বোঝানো হচ্ছে প্রতি 1 টাকা মালিকানার পিছু প্রতিষ্ঠানের সর্বাধিক 2 টাকা দীর্ঘমেয়াদী দেনা থাকবে। তার মানে কি বোঝানো হচ্ছে, এই আদর্শ মান দিয়ে কি বোঝানো হচ্ছে, 2:1। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ মান, প্রতি 1 টাকা মালিকানা পিছু প্রতিষ্ঠানের সর্বাধিক 2 টাকা দীর্ঘমেয়াদী দেনা থাকবে। এবার তোমার মাথায় মনে আসতে পারে, এই বারবার আমি প্রতিটা রেশিওর ক্ষেত্রে আদর্শ মানটা আমি কেন বলছি, বা আদর্শ মানটা কি জিনিস। যদি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়ার সময় তোমার টিচার বললো যে তুমি 80% যদি রেজাল্ট করতে পারো বা 80% মার্কস যদি তুমি ক্লাসে পাও তাহলে তুমি খুব ভালো ছেলে বলে গণ্য করা হবে তোমাকে। এবার ধরো তুমি 80% বেশি পেলে, তার মানে কি 80%টা তোমার টিচার তোমাকে স্ট্যান্ডার্ডটা করে দিয়েছে। স্ট্যান্ডার্ড মানে কি, আদর্শ মান তোমার টিচার দিয়ে দিয়েছে যে তুমি 80% মার্কসটা তুমি পাও, তাই তোমাকে বলা হবে কি ভালো ছেলে। ঠিক সেরকম তারাই প্রতিটা অনুপাতের ক্ষেত্রে একটা আদর্শ মান দেওয়া আছে, যে যার ফলে প্রতিটা রেশিওকে বারংবার বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, বা প্রতিটা রেশিওর আদর্শ মান অনুসারে প্রতিটা ডিক্লাইন করা হয়ে থাকে। আচ্ছা, এইবার দেনা মালিকানা অনুপাতের আদর্শ মান, তাহলে কি দেখলাম, 2:1। ঠিক আছে, তাহলে দেনা মালিকানা অনুপাতের আদর্শ মান কি দেখলাম, 2:1। তাহলে কি দেখলাম, এই 2:1 বলতে বোঝায়টা কি, প্রতি 1 টাকা মালিকানা পিছু প্রতিষ্ঠানের সর্বাধিক 2 টাকা দীর্ঘমেয়াদী দেনা থাকবে। ঠিক আছে, ওকে। এইবার ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিসটা একটু দেখে নেব। কি বলেছে, ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস বলেছে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ও মালিকের তহবিল কি অনুপাতে আছে তা এই অনুপাতের মাধ্যমে জানা যায় বা জানা সম্ভব হয়। তাহলে কি হল, ডেপ্ট ইকুইটি রেশিওর মাধ্যমে আমরা কি জানতে পারি, প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ও মালিকের তহবিল কি অনুপাতে আছে তা এই অনুপাতের মাধ্যমে জানা সম্ভব হয়। ঠিক আছে, তার আমরা কি দেখলাম, ডেপ্ট ইকুইটি রেশিওর অ্যানালাইসিসটা দেখলাম, বা ডেপ্ট ইকুইটি রেশিওর কাজ কি লাগে সেটা আমরা দেখলাম। আমি কি বললাম, যে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। আমরা একটু আগেই দেখেছি লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি পড়ে এবং শেয়ার হোল্ডার্স ফান্ড কিভাবে বার করতে হয়। ঠিক আছে, এটা আমরা দেখেছি। আমি আগেও বলেছি
যখন আমরা অঙ্কগুলো করব, অঙ্ক করতে গেলে আমাদের সেই বিষয়গুলোকে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখা যাক। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোইং ডেটা। কি বলেছে? এখান থেকে তোমাকে ডেপ্ট ইকুইটি রেশিওটা বার করতে বলা হয়েছে। ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি বলেছি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, লিখে দিয়েছি। এইবার আমি আসবো কিসে? লং টার্ম ডেপ্টের মধ্যে কোন কোন আইটেমগুলো পড়ছে আমরা দেখে নিই। দেখো, লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি ইনফরমেশন আছে বা আমরা দেখে নিই। অঙ্কের মধ্যে কি কি দিয়ে দিয়েছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, অ্যাকুমুলেটেড প্রফিট, এইদিকে কি আছে? 10% ডিবেঞ্চার, কারেন্ট লাইবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটস। যদি আমি একটা খেয়াল করো, লং টার্ম ডেপ্টের মধ্যে একটা আইটেম আসছে, আমরা খেয়াল করছি, সেটা কি? 10% ডিবেঞ্চার। কি আসছে? 10% ডিবেঞ্চার আসছে, আমরা খেয়াল করছি। ঠিক আছে, দেখো তাহলে কি লিখেছি? লং টার্ম ডেপ্টের মধ্যে কি লিখলাম? 10% ডিবেঞ্চার। আর কিছু আইটেম এখানে আসছে না। তার মানে আমি বলতে পারি টোটাল লং টার্ম ডেপ্টের মূল্য কত? 3,20,000। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। তাহলে টোটাল লং টার্ম ডেপ্টের মূল্য কত দাঁড়ালো? 3,20,000। ওকে, এইবার আমরা কি দেখবো? শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি আসছে আমরা দেখে নিই। ইকুইটি শেয়ার ক্যাপিটাল শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে আসছে কত? সেটা 5 লক্ষ। দেখো, এনেছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লক্ষ এনেছি। আর কি আসবে বলেছিলাম? রিজার্ভ, রিজার্ভ এনেছি। দেখো, আর কি আসবে এখানে? অ্যাকুমুলেটেড যে প্রফিটটা আছে সেইটা এখানে আসবে। ঠিক আছে, সেটা কত? 40,000। এই তিনটে আইটেমকে যোগ করে কি এলো? শেয়ার হোল্ডার্স ফান্ড। এই তিনটে আইটেমকে যোগ করে কি এলো? শেয়ার হোল্ডার্স ফান্ড। অর্থাৎ আমার টোটাল শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত? 6,40,000। টোটাল শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত? 6,40,000। ঠিক আছে, এই যে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করলাম, দেখো এই যে আমাদের এখানে ছিল না এই ফর্মুলাটা? শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লেখা ছিল না? এইখান থেকে কিন্তু আমরা বার করলাম। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমি কি বললাম? প্রতিটা ফর্মুলারই কাজ আছে একটা একটা করে। ঠিক আছে, তা আমরা দেখলাম। তার মানে আমরা পেয়ে গেলাম লং টার্ম ডেটটা পেয়ে গেছি, এবং অপর দিকে পেলাম কি? শেয়ার হোল্ডার্স ফান্ড, সেটাও পেয়ে গেছি। এইবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় কাজ, অঙ্কটাকে জাস্ট ফর্মুলাতে পুট করা। ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি বলেছি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, তাহলে কি বসালাম? 3,20,000 বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার 6,40,000, এটা কি? শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে 3,20,000 কে 6,40,000 দিয়ে ভাগ করলে আসছে 0.50। জাস্ট এটা বসিয়ে দেবো, তারপর বসাবো জাস্ট ইস টু 1। তাহলে কি বললাম, এটা কি করে বার করলাম? 3,20,000 ভাজিতক 6,40,000, যেটা এলো ভাগ করে, সেটা সংখ্যা কত? 0.50। তারপরে বসিয়েছি কত? ইস টু 1। এটা বলতে কি বোঝানো হচ্ছে? এই দেখো, এখানে বলেছিলাম না, প্রতি 1 টাকা মালিকানা পিছু প্রতিষ্ঠানের সর্বাধিক 2 টাকা দীর্ঘমেয়াদী দেনা থাকতে হবে, এটা আদর্শ মান ছিল। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? প্রতি 1 টাকা মালিকানা পিছু প্রতিষ্ঠানের সর্বাধিক দেনার পরিমাণ কত? এই যে বেরিয়েছে 0.50। ঠিক আছে, এইটা ইমপ্লিমেন্ট করলো। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওটা কিভাবে বার করতে হয় আমরা প্রথমে শিখলাম। ঠিক আছে, তাই 3,20,000 ভাজিতক 6,40,000 এসে কত এলো? 0.50। তাহলে তারপরে বসালাম কত? ইস টু 1। ওকে, এইবার দ্বিতীয় অঙ্ক দেখব। কি বলেছে? ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 8 লক্ষ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লক্ষ, রিজার্ভ 4 লক্ষ, লোন ফ্রম আইডিবিআই 1 লক্ষ, 10% ডিবেঞ্চার 20 লক্ষ, কারেন্ট লাইবিলিটিস 2,50,000। এই আইটেমগুলো দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কি জানি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা আমরা কি জানি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, এইবার আমরা দেখব লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি আইটেম গুলো পড়ছে। দেখো, এখানে আছে না, লং টার্ম ডেপ্টের মধ্যে পড়ছে, লং টার্ম ডেপ্টের মধ্যে পড়ছে কি কি পড়ছে? 10% ডিবেঞ্চার। লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি পড়ছে? 10% ডিবেঞ্চার, লোন ফ্রম আইডিবিআই। এই দুটো আইটেম কিন্তু লং টার্ম ডেপ্টের মধ্যে পড়ছে। আমি আবারও দেখিয়ে দিই লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি আইটেম গুলো আছে, আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম। দেখো, ডিবেঞ্চার লেখানো ছিল, এই যে লোন ফ্রম ব্যাংক লেখানো ছিল। দেখো দেখো
লোন ফ্রম আইডিবিআই, এটা একটা ব্যাংক, লোন নেওয়া হয়েছে 10% ডিবেঞ্চার। তার মানে আমরা পেয়ে গেলাম লং টার্ম ডেটস। তাহলে লোন ফ্রম আইডিবিআই ছিল 1 লক্ষ, 10% ডিবেঞ্চার ছিল 20 লক্ষ। তাহলে 1 লক্ষ প্লাস 20 লক্ষ যোগ করলে কত আসছে? 21 লক্ষ। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে গেলাম কি লং টার্ম ডেপ্টের টোটাল পেলাম 21 লক্ষ। ঠিক আছে, দ্বিতীয় শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডটা কি করে বার করা হচ্ছে? দেখো, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি আইটেম গুলো আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ। এই তিনটে আইটেম যোগ করলে কি পাবো? শেয়ার হোল্ডার্স ফান্ড। এই তিনটে আইটেম যোগ করলে কি পেলাম? শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 8 লক্ষ ছিল, বসিয়ে দিয়েছি। 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লক্ষ বসিয়ে দিয়েছি। রিজার্ভ 4 লক্ষ বসিয়ে দিয়েছি। অর্থাৎ 8 লক্ষ, 2 লক্ষ প্লাস 4 লক্ষ যোগ করলে কত আসছে? 14 লক্ষ। এটা কি? শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে 14 লক্ষ কি পেয়েছি? শেয়ার হোল্ডার্স ফান্ড। ওকে, তার মানে লং টার্ম ডেটটাও পেয়ে গেলাম, শেয়ার হোল্ডার্স ফান্ডটাও পেয়ে গেছি। এবার জাস্ট ফর্মুলা পুট করব। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি? আমরা জানি, দেখেছি, লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেটটা ছিল কত? 21 লক্ষ। দেখো, লং টার্ম ডেটটা ছিল কত? 21 লক্ষ বসিয়ে দিয়েছি। আর শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত ছিল? 14 লক্ষ, এটাও বসিয়ে দিয়েছি। তাহলে 21 লক্ষকে 14 লক্ষ দিয়ে ভাগ করলে আসছে 1.5। তারপরে জাস্ট ইস টু 1টা বসিয়ে দিয়েছি। ইস টু 1টা কেন লেখা হচ্ছে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ কি বললাম? 21 লক্ষ ভাজিতক 14 লক্ষ এলো কত? 1.5। তারপরে ইস টু 1টা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এরপরের অঙ্কটা আমরা দেখব। কি বলা হয়েছে? ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি বলেছে? ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। টোটাল অ্যাসেট 6,50,000 দেওয়া আছে, টোটাল ডেপস 5 লক্ষ দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিস 2 লক্ষ দেওয়া আছে। এইবার আমরা জাস্ট কাজ করব। দেখ, আমরা কি চেয়েছে? ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও। এটা ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা প্রত্যেকে জানি এখন। ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা আমরা কি জানি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, এইবার যে প্রশ্ন চিহ্নটা দাঁড়াচ্ছে যে লং টার্ম ডেপ্ট কোনগুলো আমরা এখন বুঝতে পারছি না এখানটা দেখে। এবার যে বিষয়টা আমি আসছি, এই যে লং টার্ম ডেপ্টটা আছে, এই লং টার্ম ডেপ্টটা আমরা বার করব কিভাবে, এই বিষয়টা আমরা একটু দেখে নিই। দেখো, লং টার্ম ডেপ্টটা আমরা বার করছি এইভাবে। লং টার্ম ডেপ্টস ইজ ইকাল টু টোটাল যে ডেপ্টটা আছে তার থেকে কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিয়ে দিলাম। কি বললাম? লং টার্ম ডেপ্ট ইজ ইকাল টু টোটাল যে ডেপ্টটা আসছে তার থেকে আমরা কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিয়ে দেবো। তাহলে টোটাল ডেপ্টটা আমার কত ছিল? এই যে 5 লক্ষ। আর কারেন্ট লাইবিলিটিস কত ছিল? 2 লক্ষ। অর্থাৎ 5 লক্ষ থেকে যদি 2 লক্ষ বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে গেলাম? লং টার্ম ডেপ্ট। লং টার্ম ডেপ্টের মূল্য কত? 3 লক্ষ, যেটা আমি পেয়ে গেলাম। এইবার আমরা আসছি শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড, দেখো এখানে কোনো কিন্তু আলাদাভাবে লেখা নেই, কিন্তু আমরা সেই শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করব। ঠিক আছে, কিভাবে বার করবো আমরা দেখে নিই। শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করব টোটাল যে অ্যাসেটসটা আছে মাইনাস টোটাল ডেপ্টস। শেয়ার হোল্ডার্স ফান্ড কি করে বার করব? টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্টস। আচ্ছা, এক মিনিট সময় দেখিয়ে দিই। এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড বার করলাম কিভাবে? এই যে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করলাম, দ্বিতীয় দেখো এই যে লেখা আছে টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্ট, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু বার করলাম। এটা কিন্তু তোমাদের আমি লিখিয়ে দিয়েছি। ওকে, দেখো, তাহলে টোটাল ডেপ্ট কত ছিল? 5 লক্ষ, বসিয়ে দিলাম। কারেন্ট লাইবিলিটিস কত ছিল? 2 লক্ষ, এটা বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর কত পেয়েছিলাম? লং টার্ম ডেপ্টসটা 3 লক্ষ পেয়েছিলাম। তাহলে আমার দ্বিতীয় কাজ কি হবে? শেয়ার হোল্ডার্স ফান্ড বার করা। শেয়ার হোল্ডার্স ফান্ড কি করে বার করতে হয় আমরা দেখে নিয়েছি, এবং ফর্মুলাটা কিন্তু আমি আগে লিখে দিয়েছিলাম। টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্টস। টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপ্টস। টোটাল অ্যাসেট কত ছিল? 6,50,000। টোটাল ডেপ্টস কত ছিল? 5 লক্ষ। তাহলে 6,50,000 থেকে 5 লক্ষ বাদ দিলে কত আসছে? 1,50,000। এই 1,50,000 কি? শেয়ার হোল্ডার্স ফান্ড। তার মানে আমি ডেপ্ট ইকুইটি রেশিও বার করার ফর্মুলা কি ছিল? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেপ্টটা কত আমরা জেনে গেছি? 3 লক্ষ, বসিয়ে দিয়েছি। শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত? 1,50,000, এটাও বসিয়ে দিয়েছি। তাহলে 3 লক্ষ ভাজিতক 1,50,000 কত এলো? 2।
দেখো 2 বসিয়ে দিয়েছি, তারপরে কি বলেছি *1টা বসিয়ে দিতে হয়, এবং এটা কেন বসাতে হয় সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাই কি বললাম 3 লক্ষ ভাজিতক 1,50,000 এলো কত 2 বসিয়ে দিয়েছি, তারপরে *1টা বসিয়ে দিয়েছি। ঠিক আছে? ওকে, এইবার এর পরের অঙ্কটা, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ জেড এলটিডি কমপ্লিট দ্য ডেপ্ট ইকুইটি রেশিও। কি বলেছে? ডেপ্ট ইকুইটি রেশিও বার করতে বলেছে। ঠিক আছে? এইবার ডেপ্ট ইকুইটি রেশিও এখানের মধ্যে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, যার মধ্যে শেয়ার হোল্ডার্স ফান্ড আছে, নন কারেন্ট লাইবিলিটিস আছে, কারেন্ট লাইবিলিটিস আছে। অপরদিকে অ্যাসেট দিকে কি আছে? নন কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস। ওকে, এইবার আমরা দেখব ডেপ্ট ইকুইটি রেশিও যেটা আছে, ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি? ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, আমরা ফর্মুলা প্রত্যেকে জানি। এইবার আমাকে জানতে হবে লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি আইটেম গুলো পড়ছে। দেখো, প্রথম যে আইটেমটা পড়ছে সেটা হচ্ছে কি লং টার্ম বরোয়িংস। প্রথমে কি আইটেম পড়ছে? লং টার্ম বরোয়িংস। সেটা কত? 2,10,000। ঠিক আছে? এইবার লং টার্ম বরোয়িংস পরে কি আছে? আদার লং টার্ম লাইবিলিটিস। দেখো এখানে আছে না, আদার লং টার্ম লাইবিলিটিস পেলাম। আর কি আছে? লং টার্ম যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটাও কিন্তু নেবে, সেটা কত? 40,000। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই তিনটে আইটেম আমরা দেখলাম। ঠিক আছে? এই যে নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আমরা কিন্তু দেখলাম কি লং টার্ম ডেট কোনগুলো। দেখো একটা বিষয় এখানে বোঝানো, আমি লং টার্ম ডেটটা বোঝানোর সময় একটা জিনিস লিখিয়েছিলাম হেডিং এ, লং টার্ম বরোইংস লিখিয়েছিলাম, দেখো আছে। আদার লং টার্মস লাইবিলিটিস লিখিয়েছিলাম, লং টার্ম প্রভিশন লিখিয়েছিলাম, দেখো সেম জিনিসগুলো এখানে আছে অঙ্কটার ক্ষেত্রে। এই যে লং টার্ম বরোইংস, আদার লং টার্ম লাইবিলিটিস এবং লং টার্ম প্রভিশন। ঠিক আছে? এই তিনটে আইটেম পেয়ে গেলাম। অর্থাৎ এই তিনটে আইটেম অর্থাৎ 2,10,000, 60,000 এবং 40,000 যোগ করলে আমরা কি পাচ্ছি? লং টার্ম ডেপ্ট। এই তিনটে আইটেমকে যোগ করলে কি পাচ্ছি? লং টার্ম ডেপ্ট। তাহলে টোটাল লং টার্ম ডেপ্টটা কত? 3,10,000। ঠিক আছে? পেয়ে গেলাম। এরপরের কাজ হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করা। দেখো শেয়ার হোল্ডার্স ফান্ডটা তো বার করব, তার জন্য শেয়ার হোল্ডার্স ফান্ডটা ছিল কত? দেখো 2,90,000। আর রিজার্ভ এন্ড সারপ্লাসটা কত ছিল? 1,10,000। কিন্তু এটা নেগেটিভ ফিগারে আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, মানে কি নেগেটিভ ফিগারে আছে। তাহলে শেয়ার ক্যাপিটালটা কত? 2,90,000। রিজার্ভ এন্ড সারপ্লাসটা কত? 1,10,000 নেগেটিভ ফিগারে আছে। ঠিক আছে? তার মানে শেয়ার ক্যাপিটালটা কত? 2,90,000 লিখে দিয়েছি। রিজার্ভ এন্ড সারপ্লাস আমি কি বললাম? এটা আছে নেগেটিভ ফিগারে, তাহলে 2,90,000 মাইনাস 1,10,000, তাহলে এলো কত? 1,80,000। ঠিক আছে? তার মানে আমরা পেলাম কি লং টার্ম ডেপ্টটাও পেয়ে গেছি আর শেয়ার হোল্ডার্স ফান্ডটাও পেয়ে গেছি। এবার জাস্ট আমরা ফর্মুলায় পুট করব। তাহলে 3,10,000 ছিল কি লং টার্ম ডেপ্ট, শেয়ার হোল্ডার্স ফান্ড কত ছিল? 1,80,000। তাহলে 3,10,000 ভাজিতক 1,80,000, তাহলে এলো কত? 1.72। ঠিক আছে? তারপরে কি বসে যাবে? *1। ঠিক আছে? তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এইবার এর পরের অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য কারেন্ট লাইবিলিটিস। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য কারেন্ট লাইবিলিটিস। কি চেয়েছে? কারেন্ট লাইবিলিটিস। টোটাল অ্যাসেটস বলে দিয়েছে কত? 6,50,000। টোটাল ডেপস কত বলে দিয়েছে? 4 লক্ষ। ডেপ্ট ইকুইটি রেশিও কত বলে দিয়েছে? 3/2। ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশনটা দেখে বড্ড খটোমটো লাগছে, তাই তো? খটোমটো লাগার কিছু বিষয় নেই। আমরা একটা বিষয় তো জানি যে ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ডেপ্ট ইকুইটি রেশিও কত সেটা বলে দিয়েছে, আর শেয়ার হোল্ডার্স ফান্ডটা আমরা বার করতে পারবো, কারণ আমরা শেয়ার হোল্ডার্স ফান্ড বার করার একটা ফর্মুলা জানি যে টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপস। তার মানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করতে পারবো, তাই তো? যদি ডেপ্ট ইকুইটি রেশিও পেয়ে গেলাম বা ডেপ্ট ইকুইটি রেশিও দেওয়া আছে আর শেয়ার হোল্ডার্স ফান্ডটা বের করে ফেললাম, তার মানে আমরা এখান থেকে লং টার্ম ডেপ্টটা এমনি বার করতে পারবো। আর লং টার্ম ডেপ্টটা জানতে পারলে তারপর তবে কারেন্ট বিষয় আমরা এমনি জানতে পারছি। দেখা যাক কিভাবে করছি। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড প্রথমে বার করলাম। শেয়ার হোল্ডার্স ফান্ড বার করার ফর্মুলা কি? টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপস। তাহলে কি বললাম? টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল ডেপস। টোটাল অ্যাসেটটা আছে কত? 6,50,000 লিখে দিয়েছি। টোটাল ডেপস আছে কত? 4 লক্ষ, সেটাও লিখে দিয়েছি।
তাহলে 6,50,000 থেকে 4,00,000 বাদ দিলে কত আসছে? 2,50,000। তাহলে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডটা পেয়ে গেলাম। এইবার আমি কি বললাম, ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তার মধ্যে ডেপ্ট ইকুইটি রেশিও জানি আর শেয়ার হোল্ডার্স ফান্ডটাও আমরা জানি। তাহলে কি বললাম, ডেপ্ট ইকুইটি রেশিও সমান লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ডেপ্ট ইকুইটি রেশিও ছিল কত? 3/2, 3:2 ছিল, মানে কত? 3/2। লং টার্ম ডেপ্টটা আমরা জানি না, তাই লং টার্ম ডেপ্টটা লিখে রাখলাম। আর নিচে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বার করেছি কত? 2,50,000 লিখে রেখেছি। এইবার আমরা বজ্র গুণন করছি। তার মানে কি, এই যে 2 সাথে লং টার্ম ডেপ্ট গুণ হলো, তাহলে এলো কত? 2 লং টার্ম ডেপ্ট। 2,50,000 ছিল, তার সঙ্গে কত হলো বজ্র গুণন হয়ে 3 গুণ করে এলো কত? 7,50,000। তার মানে লং টার্ম ডেপ্ট অর্থাৎ 2 লং টার্ম ডেপ্ট ছিল তো, এই 2 লং টার্ম ডেপ্টটা আমার এদিকে গেলে কি হবে? 7,50,000 ডিভাইডেড বাই 2। 7,50,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত? 3,75,000। তাহলে আমরা কি পেলাম? লং টার্ম ডেপ্টটা পেয়ে গেলাম। তার মানে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডও পেয়ে গেছিলাম, এখন আমরা পেলাম লং টার্ম ডেপ্টটা। কিন্তু আসল বিষয় হচ্ছে আমাদের জানতে চাইনি লং টার্ম ডেপ্টটা কত, আমার জানতে চেয়েছে কারেন্ট লায়াবিলিটিসটা কত। এবার আমরা জানবো কারেন্ট লায়াবিলিটিস কি করে বার করতে হবে। দেখো, চেয়েছে কিন্তু কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে, বারবার বলছি কারেন্ট লায়াবিলিটিস চেয়েছে, আমার লং টার্ম ডেপ্ট কিন্তু চাইনি। তার মানে আমরা এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস কি করে বার করছি আমরা দেখে নেব। দেখো, কারেন্ট লায়াবিলিটিস সমান টোটাল ডেপ্ট মাইনাস লং টার্ম ডেপ্ট। তাহলে কারেন্ট লায়াবিলিটিস সমান কত? টোটাল ডেপ্টস মাইনাস লং টার্ম ডেপ্টস। তাহলে কি বললাম, কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু টোটাল ডেপ্টস মাইনাস লং টার্ম ডেপ্টস। তাহলে টোটাল ডেপ্টসটা ছিল কত? 4 লক্ষ, বসিয়ে দিয়েছি। লং টার্ম ডেপ্ট ছিল কত? 3,75,000 বেরিয়েছে আমার, তাহলে সেটাও বসিয়ে দিলাম। তাহলে 4 লক্ষ থেকে 3,75,000 বাদ দিলে কত আসছে? 25,000, 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা কি? কারেন্ট লায়াবিলিটিস, যেটা আমার অঙ্কে চেয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এই অঙ্কের মাধ্যমে সবকটা জিনিস বুঝলাম। তবে আমরা তো এই এতক্ষণ ধরে যে ডেপ্ট ইকুইটি ফর্মুলা লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড এটা পড়ে এসেছি। তবে একটা জিনিস মনে রেখে দেবে যে অনেক সময় ডেপ্ট ইকুইটি রেশিও বার করা হয়ে থাকে আউটসাইডার্স ফান্ড ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড দিয়ে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, বেশি অথেন্টিক কিন্তু লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তবে একটা বিষয় বারবার বলে রাখছি, যদি অঙ্কে বলে দেয় তখন কিন্তু এইটা, না হলে আমাদের সব সময় কিভাবে করতে হবে? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। আমি বারবার বলছি ডেপ্ট ইকুইটি ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, তবে অনেক সময় এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করা হয়ে থাকে। ঠিক আছে।